আসসালামু আলাইকুম। সবাইকে তিতাস অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ রিজন আরফিন আসিফ, সহকারী শিক্ষক, মাসিমপুর আরআর ইনস্টিটিউশন তিতাস কুমিল্লা। আজকে আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য নিয়ে। পিথাগোরাসের উপপাদ্যটা হলো সমকোণী ত্রিভুজের, অবশ্যই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হতে হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা ছিল আমাদের সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্যটা। তো এটা প্রমাণ করার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। সমকোণী ত্রিভুজটা হচ্ছে এ বি সি, যার কোণ বি হচ্ছে এক সমকোণ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তার মানে এখানে এসি হচ্ছে অতিভুজ আর এবি আর বিসি অপর দুই বাহু। তো পিথাগোরাস বলছেন অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হচ্ছে এসি স্কয়ার। এই বর্গক্ষেত্রটা হবে অপর যে দুই বাহু আছে তার উপর, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ অপর দুই বাহু হচ্ছে এবি আর হচ্ছে এসি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, তাদের সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান এক সমকোণ। অতিভুজ এসি, এসি কে আমরা আরেকটা মান দ্বারা প্রকাশ করছি, সেটা হচ্ছে বি। এসি কে আমরা কি ধরে নিছি? বি। এসি সমান হচ্ছে বি। অপর দুই বাহু, অপর দুই বাহু, একটা হচ্ছে এবি, তাকে আমরা ধরে নিছি সি দ্বারা। এবি সমান হচ্ছে সি, বিসি সমান হচ্ছে এ। এগুলো আমরা ধরে নিলাম। আমাদের প্রমাণ করতে হবে, যে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এসি স্কয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এসি এর মান আমরা ধরে নিয়েছিলাম বি, বি স্কয়ার সমান হচ্ছে সি স্কয়ার, বিসি এর মান ধরে নিয়েছিলাম এ, বসিয়ে দিলাম তার মান a স্কয়ার। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে b স্কয়ার সমান c স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার। এটা প্রমাণ করাই যথেষ্ট। এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করে নিব। আমরা এই BC বাহুকে আমরা বর্ধিত করব। বিসি বাহুকে আমরা এমন ভাবে বর্ধিত করব যাতে এবি এর সমান করে বিসি বাহুকে আমরা বর্ধিত করি, যাতে বিসি সমান এই সিডি হয়। এমন ভাবে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি। ডি পর্যন্ত বিসি বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করব যাতে এবি সমান সিডি হয়। তাহলে এবি কে আমরা সি ধরছিলাম আগে। এবি যদি সি হয়, সিডিও কি হবে? সি হবে, সি বাহু হবে। তারপর আমরা ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব, ডিই লম্ব অঙ্কন করব ডি বিন্দুতে।
ডি বিন্দুতে আমরা ডিই লম্ব আঁকি। ডি বিন্দুতে আমরা ডিই লম্ব এমন ভাবে আঁকবো যেন বিসি সমান ডিই হয়। তাহলে বিসি এর সমান করে আমরা লম্বটা অঙ্কন করতেছি। ডি বিন্দুতে আমরা ডিই লম্ব অঙ্কন করে নিলাম। এই লম্বটা কার সমান করে আঁকছি আমরা? বিসি সমান করে। তাহলে বিসি সমান করে যদি ডিই অঙ্কন করি তাহলে বিসি কে আমরা এ ধরছি, ডিটাও হবে এ। তারপর আমরা সিই যোগ করে দেব, সিই যোগ করব আর এই যোগ করে দেব। অঙ্কনে আমরা কি কি কাজ করলাম? আমরা প্রথমে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করছি, এমন ভাবে বর্ধিত করছি অঙ্কনে আমরা লিখে দিব বিসি কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন কার সমান করে আমরা বর্ধিত করছিলাম? এবি এর সমান করে, যেন সিডি সমান এবি সমান সি হয়। তারপর আমরা ডি বিন্দুতে আমরা ডিই লম্ব অঙ্কন করছি কার সমান করে? বিসি এর সমান করে। আমরা এই কথাটা এখানে লিখে দিব। ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়। তারপর আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে সিই এই যোগ করে দিয়েছিলাম। আমরা লিখব সিই এবং এই যোগ করি। আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে আমরা প্রথমে চেষ্টা করব এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখানোর জন্য। একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে সি ডি ই। দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখানোর জন্য চেষ্টা করব। মনে রাখতে হবে দুইটা ত্রিভুজ সর্বসম হলে তার তিনটা অংশকে সমান দেখাইতে হবে। যে কোনো তিনটা অংশকে সমান দেখাইলে দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যাবে। আর দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের সবকিছুকে আমরা সমান বলতে পারবো। কোন দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো আমরা? একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে সি ডি ই। প্রথমে আমরা লিখব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই। এই দুইটা ত্রিভুজে আমরা বলতে পারি এই ত্রিভুজের এবি আর এই ত্রিভুজের সিডি পরস্পর সমান, কারণ আমরা অঙ্কনই করছি সমান করে, এবি এর সমান করে সিডি অঙ্কন করছি, তাই আমরা তাদেরকে সমান বলতে পারি। আমরা বলতে পারি এবি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে সি। তারপর এই ত্রিভুজে এবিসি ত্রিভুজের বিসি বাহু আর সিডি ই ত্রিভুজের ডি বাহু পরস্পর সমান। আমরা বলতে পারি বিসি সমান হচ্ছে সিডি, বিসি সমান হচ্ছে ডিই সমান হচ্ছে এ। তারপর যেহেতু সমকোণী ত্রিভুজ প্রথমেই বলছি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার কারণে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি আর লম্ব আকার ফলে ডি কোণটা 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি কোণ বি সমান হচ্ছে কোণ ডি। তাহলে কয়টা অংশ সমান দেখাইছি আমরা? তিনটা। আর তিনটা অংশ সমান হলে দুইটা ত্রিভুজের আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। অর্থাৎ আমরা বলে দিব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি ই। দুইটা ত্রিভুজ সর্বসম। আর দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আমরা তাদের সবকিছুকে সমান লিখতে পারি। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আমরা বলতে পারি এসি, এই ত্রিভুজের এসি আর এই ত্রিভুজের সি পরস্পর সমান হবে, যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে এসি কে যদি বি ধরি সি ইটাও কি হয়ে যাবে? বি বাহু হয়ে যাবে।
আমরা এই কথাটা লিখে দিব। সুতরাং আমরা বলে দিব AC সমান CE সমান হচ্ছে B, এবং ABC ত্রিভুজের BAC এই কোণটা অবশ্যই সমান হবে CDE ত্রিভুজের DCE এই কোণটা পরস্পর সমান। তো আমরা লিখতে পারি কোণ BAC সমান হচ্ছে কোণ DCE, সর্বসম হওয়ার কারণে আমরা এই পর্যন্ত সমান লিখতে পারি। তারপর আমরা জানি সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। আমরা এই কোণটাকে কোণ BCD এই কোণটা মানে হচ্ছে এই পুরাটা কোণ, এই কোণটাকে আমরা বলতে পারি 180 ডিগ্রি, এটা আমরা বলতে পারি। আবার এই সমকোণী ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজের তিনটা কোণ আছে, একটা হচ্ছে বি কোণ, এ কোণ আর একটা হচ্ছে সি কোণটা। এখানে তিনটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির মধ্যে সে একা 90 ডিগ্রি, বি কোণ যদি একা 90 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রি, যেহেতু তিন কোণ মিলে 180 ডিগ্রি হবে, এর মধ্যে বি একা 90 ডিগ্রি, তাহলে এই যে এই কোণটা আর সি কোণটা তারা মিলে দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি, আমরা এটা বলতে পারি ত্রিভুজ ABC এই ত্রিভুজে কোণ এই কোণটা কোণ BAC প্লাস হচ্ছে কোণ ACB সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা মিলে 90 ডিগ্রি হবে। তো এখান থেকে কোণ BAC এর পরিবর্তে আমরা লিখতে পারি DCE, কারণ আমরা প্রমাণ করে রাখছি BAC আর DCE পরস্পর সমান। তো BAC এর পরিবর্তে আমরা লিখতে পারি DCE প্লাস হচ্ছে কোণ ACB সমান হচ্ছে 90 ডিগ্রি। তো একটু খেয়াল করব, চিত্রের দিকে একটু লক্ষ্য করব। DCE কোণটা, DCE হচ্ছে আমাদের এই কোণটা, DCE এই কোণটা, আর ACB হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে আমরা প্রমাণ করছি কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। কিন্তু আমরা জানি এখানে পুরাটা কোণ মিলে আবার 180 ডিগ্রি, কারণ পুরাটা কোণ হচ্ছে একটা সরল কোণ, আর আমরা জানি সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এই যে সরল কোণটা, এই কোণটা 180 ডিগ্রি, কিন্তু এই কোণটা এইভাবে ভাগ হয়ে গেছে তিনটা কোণে, এই একটা কোণ, এটা আর হচ্ছে এটা, কিন্তু আমরা এখন দেখেছি এই দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে মাঝের কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। সুতরাং আমরা বলতে পারি কোণ ACE এই কোণটা হবে 90 ডিগ্রি, কোণ ACE সমান হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণে ACE এই ত্রিভুজটা হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো আমরা যেহেতু এই কোণটা 90 ডিগ্রি দেখাইতে পারছি, তার মানে ACE এটা একটা সমকোণ আমরা বলতে পারি। আমরা লিখে দিব, সুতরাং ত্রিভুজ ACE একটি সমকোণী ত্রিভুজ। তার মানে এখানে ABC ও একটা সমকোণী ত্রিভুজ, তারপর CDE ও একটা সমকোণী ত্রিভুজ, আর এখন আমরা দেখাইছি ACE এটাও একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা বলতে পারি AB টা লম্ব হচ্ছে কার উপরে, BD এর উপরে, আর D টা লম্ব হচ্ছে BD এর উপরে, একই বাহুর উপরে দুইটা লম্ব, তার মানে AB আর D পরস্পর সমান্তরাল। তাহলে এই কথাটা লিখে দিব, আমরা লিখব AB লম্ব হচ্ছে BD এবং DE লম্ব হচ্ছে BD, একই বাহুর উপরে দুইটা লম্ব, তাহলে তারা পরস্পর সমান্তরাল হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি AB সমান্তরাল হচ্ছে DE, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, এটা আমরা প্রমাণ করছি। এখন আমরা যেটা করব, দেখো এখন
এ বি ডি ই, এই যে চতুর্ভুজটা সম্পূর্ণটা মিলে কিন্তু একটা চতুর্ভুজ, কারণ চারটা বাহু দ্বারা কোন আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। এখানে এ বি একটা বাহু, বি ডি একটা বাহু, ডি ই এ ই, চারটা বাহু দ্বারা একটা ক্ষেত্র আবদ্ধ করা হয়েছে, এটা একটা চতুর্ভুজ। কিন্তু এই চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ একটু খেয়াল করব। এই চতুর্ভুজের এ বি ডি ই চতুর্ভুজের এ বি আর ডি বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু বিডি আর এই বাহু সমান্তরাল না। আর আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু পরস্পর, একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল আর বাকি একজোড়া অসমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। তো খেয়াল করবা এবি আর ডি তারা পরস্পর বিপরীত দিকে আছে এবং তারা পরস্পর সমান্তরাল, আর বিডি এই পরস্পর অসমান্তরাল। তার মানে আমাদের এটাকে আমরা কি বলতে পারি? ট্রাপিজিয়াম বলতে পারি, কারণ ট্রাপিজিয়ামের সংজ্ঞাতেই ছিল একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, বাকি একজোড়া অসমান্তরাল। তার মানে এ বি ডি কে আমরা একটা ট্রাপিজিয়াম বলতে পারি। সুতরাং আমরা বলতে পারি এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। আর এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। আবার তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলকে একত্র করলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাওয়া যায়। তো আমরা বলতে পারি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা ভাগ হয়ে গেছে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা। তো আমরা এটা অবশ্যই লিখতে পারি ট্রাপিজিয়াম এ বি ডি ই এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস হচ্ছে ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফল প্লাস হচ্ছে ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল। তার মানে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাইতেছি। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা আমরা জানি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু তাদের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে এবি আর হচ্ছে ডিই। তার মানে আমরা বলতে পারি এবি প্লাস হচ্ছে ডিই ইনটু ওই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। এই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি, আমরা বলতে পারি বিডি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর সমান হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি যেহেতু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এখানে হাফ ইনটু যদি আমরা ভূমি বিসি কে ধরি, অথবা ভূমি যদি বিসি কে ধরি উচ্চতা হবে এবি। তার মানে হাফ ইনটু ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এবি প্লাস ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তার মানে তার ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। যদি আমি ভূমি এসি কে ধরি উচ্চতা হবে সিই, তার মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা প্লাস ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। এখানে সিডিই এটাও একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে যদি আমরা সিডি কে ভূমি ধরি উচ্চতা হবে ডিই। আমরা মান বসিয়ে দেব হাফ ইনটু এবি এর মান হচ্ছে এখানে সি, বসিয়ে দিব সি প্লাস ডিই এর মান হচ্ছে এ, তাকে আমরা এ ধরছিলাম, এ বসিয়ে দিলাম ইনটু বিডি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তার মানে এখান থেকে এই পর্যন্ত কয়টা বাহু মিলে হইছে? দুইটা, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিডি কে আমরা সি ধরছি, বিসি কে আমরা এ ধরছি। তার মানে বিডি সমান হচ্ছে সি প্লাস এ, দুইটা বাহুর যোগফল। তার মানে সি প্লাস এ লিখতে পারি আমরা এখানে। তারপর সমান হাফ ইনটু বিসি কে আমরা কি ধরছি? এ, বিসি কে আমরা ধরে নিলাম এ ইনটু এবি কে আমরা ধরছি সি প্লাস হাফ ইনটু
AC কে আমরা ধরে নিয়েছিলাম C ইনটু CE, CE কে আমরা ধরে নিয়েছি সরি হাফ AC, AC কে আমরা ধরে নিয়েছিলাম B, আর CE কে আমরা ধরছি B, মান বসিয়ে দিলাম। তারপর চিহ্নটা হচ্ছে প্লাস হাফ ইনটু CD, CD মানে হচ্ছে C ইনটু DE, DE মানে হচ্ছে A, আমরা মান বসিয়ে দিলাম। তারপরে এখানে হাফ রাখলাম C প্লাসে তাদেরকে গুণ করে দিতে হবে, তাদেরকে গুণ করলে আসতেছে C স্কয়ার প্লাস 2CA প্লাস হচ্ছে A স্কয়ার। তারপর এখানে তিনটা মান আছে, তিনটা রাশি আছে, তিনটা রাশির সামনে কি আছে হাফ আছে, হাফকে আমরা কমন নিতে পারি, তো আমরা হাফকে কমন নিয়ে নিলাম। হাফকে কমন নিলে এখানে C আর A গুণ দিলে CA থাকতেছে, চিহ্নটা হচ্ছে প্লাস, B আর B গুণাকার আছে তাদেরকে গুণ দিলে আসতেছে B স্কয়ার, চিহ্নটা প্লাস, C আর A গুণ দিলে থাকতেছে CA। উভয় পাশ থেকে আমরা হাফকে বাদ দিয়ে দিতে পারি, যদি হাফকে বাদ দিয়ে দেই থাকতেছে C স্কয়ার প্লাস হচ্ছে 2CA প্লাস হচ্ছে A স্কয়ার, এটা থাকতেছে সমান হচ্ছে এখানে হাফ যদি বাদ দিয়ে দেই থাকতেছে CA প্লাস হচ্ছে B স্কয়ার প্লাস হচ্ছে CA, তো C স্কয়ার প্লাস 2CA প্লাস হচ্ছে A স্কয়ার সমান এখানে একটা CA এখানে একটা CA আছে, মোট CA হচ্ছে দুইটা, 2CA প্লাস হচ্ছে B স্কয়ার। তো একটু খেয়াল করব, এই CA টাকে আমরা এই পাশে নিয়ে আসব, C স্কয়ার প্লাস হচ্ছে 2CA প্লাস হচ্ছে A স্কয়ার, 2CA এখানে প্লাসের আছে, যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের হয়ে যাইতেছে, মাইনাসের 2CA সমান হচ্ছে B স্কয়ার। তো এদিকে C স্কয়ার যদি আমরা 2CA প্লাসের থেকে যদি মাইনাসে 2CA মাইনাস করে দেই, এটা বাদ চলে যেতেছে, থাকতেছে C স্কয়ার প্লাস হচ্ছে A স্কয়ার সমান হচ্ছে B স্কয়ার। তো এটাকে যদি আমরা একটু উল্টে দেই তাহলে থাকতেছে B স্কয়ার সমান হচ্ছে C স্কয়ার প্লাস হচ্ছে A স্কয়ার। আমাদের প্রমাণ সম্পন্ন হয়ে গেল, প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা পিথাগোরাসের উপপাদ্যটা বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। বাসায় তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। পরবর্তী ক্লাসে আমরা আবার উপস্থিত হব নতুন কোনো একটা টপিক নিয়ে, এবং এই চ্যাপ্টারে যেরকম পিথাগোরাসের উপপাদ্য নিয়ে যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। আসসালামু আলাইকুম।